তো আমরা যেখানে ছিলাম প্যারানোমিক এবং প্লেকটোনমিক, প্যারানোমিক এবং প্লেকটোনমিকের চেহারাটা কীরকম হয় আমি কিন্তু ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিলাম, এটা যেন ভুল না হয়। প্যারানোমিক হচ্ছে ইজিলি ওপেন করা সম্ভব, কিন্তু প্লেকটোনমিক সেই জন্য মাইটোসিসে ক্রসিং ওভার খুব হয় না, খুব রেয়ার ক্ষেত্রে সেটা অন্য কথা, কিন্তু হয় না। মাইটোসিসে মোটেই হয় না, আর হয় হচ্ছে মেয়োসিসে। প্রোফেজ 1-এর যে চিত্রগুলো যা আলোচনা করেছি সেটাই, এই যে এটা হচ্ছে বোকে স্টেজ কীভাবে হচ্ছে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে বোকে স্টেজ দেখতে পাবো, এবং ইয়ের ক্ষেত্রে এরকমভাবে লেগে থাকবে, হ্যাঁ, এই যে এইভাবে করে এইভাবে লেগে থাকবে হচ্ছে। তোমরা এটা দেখে নেবে কোনটার কি নাম। এখানে কনডেনসেশন অফ ক্রোমোজোম দেখা যাবে, সুন্দরভাবে কিন্তু নোটটা করা হয়েছে। এই যে কোনটা সাইনেনজিস্ট কোনটাকে বলা হচ্ছে, প্লান্ট সেলের ক্ষেত্রে অ্যানিম্যাল সেলের বোকে স্টেজ বলা হচ্ছে। নিউক্লিওলাস ডিস্টিংক্ট থাকবে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন ডিস্টিংক্ট থাকবে, প্রত্যেকটা কিন্তু সুন্দর করে দেখবে। কিন্তু এটা কিন্তু তোমার জন্য, কারণ অনেক কষ্ট করে যে এইগুলো তৈরি করা, এইগুলোকে একটু বাদ দেবে না। প্রত্যেকটা ডায়াগ্রাম পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারলে পরে তুমি কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে। এই যে এখানে এই ডায়াগ্রামটাকে তুমি এটার মনে করো বাবার যদি হয় আর এটা যদি মায়ের হয়, তাহলে এখানে এটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে 4C অবস্থা আছে 2N, তাহলে এটাও আছে, এটা 4C 2N কেন না, এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা একটা আর এই ক্রোমোজোমটাও একটা, তাহলে এর মধ্যে কিন্তু একটা ডিএনএ রয়েছে আর আরেকটা ডিএনএ, এই জন্যে 4C এই এন, আর এই সরি এই 2CN, আর এইটা হচ্ছে 2CN। তার মানে ডবল যদি ধরি তাহলে এটা 4C, এটা 4C হচ্ছে, এটা 4C, এই 4Cটা ভেঙে গিয়ে 2C হবে। তাহলে এন কি, এন হচ্ছে একটা ক্রোমোজোম, ভালো করে বোঝো, জোড়ায় জোড়ায় আসছে, জোড়ায় যে মানে ক্রোমাটিড, এগুলো এক একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, তাহলে একটা ক্রোমোজোমের, তাহলে এটা হচ্ছে এন, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, এন মানে হচ্ছে ইজিক্যাল টু 2N। কিন্তু এই এনের মধ্যে কি আছে, যে এই এনে এইখানে যে জিনটা আছে সেই জিনটা কি এন অবস্থা নিশ্চয়ই ডবল হয়ে গেছে, এটাও ডবল হয়ে গেছে, তাহলে এইগুলোই পরবর্তীতে ভেঙে যাবে। নেক্সট জাইগোটিক, জাইগো কথার অর্থ হচ্ছে পেয়ার। দেখো কথাগুলোর অর্থ জানলে হয়ে গেল। জাইগো কথা হচ্ছে পেয়ার। ডিউরিং দিস ফেজ ক্রোমোজোম স্টার্ট পেয়ারিং, এনসিআরটি বলছে, একদম ঠিক কথা বলছে। অ্যান্ড দিস প্রসেস অফ অ্যাসোসিয়েশন ইজ কল্ড সাইন্যাপসিস। সাইন্যাপসিস প্রসিডিওর, যে প্রসিডিওরে বাইভ্যালেন্ট তৈরি হয়, এর আরেকটা নাম হচ্ছে সাইন্ডেসিস বা সিনডেসিস। ডি সাইন্যাপসিস, এর আগে যদি ডি কথাটা বোঝাই, তাহলে ডি কথাটা ডি সাইন্যাপসিসও কিন্তু একটা স্টেজ আসবে পরবর্তীতে, যেখানে জোটটা খুলে যাবে। সেটা কোথায় হবে, ডিপ্রোটিনে হবে, পরে আসছি। এটা ফার্স্ট টাইম যে বিজ্ঞানী রিপোর্ট করেছিল, মানে দেখতে পেয়েছিল, সেটা হচ্ছে মন্টগোমেরি। সাচ পেয়ার্ড ক্রোমোজোমস আর কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই যে ক্রোমোজোমটা, এই একটা মাদার ক্রোমোজোম আর এই একটা ফাদার ক্রোমোজোম এসে পাশাপাশি যে জোর বাঁধলো, এটাকে বলছি হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম পরবর্তীতে ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে, কিন্তু ভালো করে বোঝো, এই হোমোলোগাস ক্রোমোজোমই পরবর্তীতে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম কিসের মতো, জিপ মানে চেইনের মতো, জিপ লাইক ম্যানার। পেয়ার ক্রোমোজোম আর নোন কি বাইভ্যালেন্ট। ভ্যালেন্ট হচ্ছে ক্রোমোজোম নাম্বারের উপরে, একটা ক্রোমোজোম বলছি কেন, সেন্টোমিয়ার একটা মানে হচ্ছে মোনোভ্যালেন্ট, একটা মানে মোনোভ্যালেন্ট, এখানে দুটো মানে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্টে যদি দুটো ক্রোমাটিড তৈরি হয়ে যায় তাহলে হচ্ছে টেট্রাড। একটা ক্রোমাটিড মোনাড, দুটো ক্রোমাটিড ডায়াড, ট্রায়াড অ্যান্ড টেট্রাড। তাহলে টেট্রাড অবস্থাটা কি, ক্রোমাটিড চারটে, বাইভ্যালেন্ট কি, দুটো ক্রোমোজোম পাশাপাশি আছে, যদি ক্রোমাটিড অবস্থান হয় তখন সে টেট্রাড হয়ে যায়। ব্যাস, এই তাহলে দুভাবে বুঝতে হবে। যখন ক্রোমাটিন হিসাবে বলছি তখন টেট্রাড, ক্রোমাটিন হিসাবে,
ক্রোমাটিন হিসাবে তখন টেট্রাড, আর যখন সেন্ট্রোমিয়ার হিসাবে বলছি তখন হচ্ছে ভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, বা ক্রোমোজিন হিসাবে যখন বলছি তখন বাইভ্যালেন্ট। ইলেকট্রন মাইক্রোগ্রাফ কি বলছে? ইলেকট্রন মাইক্রোগ্রাফস অফ দিস স্টেজ ইন্ডিকেট দ্যাট ক্রোমোজোম সাইন্যাপসিস is accompanied by the formation of complex structure called synaptic complex। তাহলে এই যে সাইনাপটিয়ার কমপ্লেক্স কি করেছে না, এই যে ক্রোমোজোমের বারবার বলেছিলাম এই যে ধাগাগুলো বেরিয়ে এসেছিল, আবার এই একটা ক্রোমোজোমের ক্রোমাটিড থেকে দুটো করে ক্রোমাটিড, তো একটা পিছনে আছে মনে করো, এই যে বেরিয়ে এসছে এটা জিপ লাইক, একদম চেইন জিপ লাইক অবস্থা হবে, জিপ লাইক অবস্থা মতন এরকম। এইটাই হচ্ছে সাইনাপটিয়ার কমপ্লেক্স। আমরা দেখতে পাবো কোথায়? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাইগোটিন উপদশায়, জাইগোটিনে দেখতে পাবো সাইনাপটিয়ার কমপ্লেক্স। আর নোডুলস দেখতে পাবো কোন জায়গায়? রিকম্বিনেন্স, সেটা হচ্ছে দেখতে পাবো কিসে না, যখন ক্রসিং ওভার ঘটা ভাঙবে, ব্রেকেজ করবে এবং জুড়বে, সেটা হচ্ছে পরবর্তী স্টেজে দেখতে পাবো, মানে প্যাকাইটিনে। হোয়েন দ্য এন্টায়ার ল্যাটারাল অ্যাক্সিস, ভালো করে বুঝো, ল্যাটারাল অ্যাক্সিস, এই যে ল্যাটারাল অ্যাক্সিস বেরিয়ে গেছে, মেইন অ্যাক্সিস থেকে এগুলো বেরিয়েছে ল্যাটারাল অ্যাক্সিস অফ হোমোজোগাস ক্রোমোজোম ইজ পেয়ার্ড স্ট্রাকচার ইজ নোন অ্যাজ সাইনোপটোমিয়াল কমপ্লেক্স। ইট ওয়াজ ফার্স্ট রিপোর্টেড ইন মোয়েস স্পোনোসাইটস অফ ক্যারি ফিশের ক্ষেত্রে পাওয়া গেছিল। কন্ডেনসেশন অফ ক্রোমোজোম রিমেইন কন্টিনিউ, এখানে কন্ডেনসেশন শুরু হয়েছে সেই কোথা থেকে? লেপ্টোপ্টোন থেকে, এখনও চলছে। নেক্সট আবার এনসিআরটি কী বলছে? দ্য কমপ্লেক্স formed by a pair of synaptic homologous chromosome is called bivalent। তাহলে bivalent করছে ডিউ টু, আমি এখানে লিখে দিলাম কি তোমার মনে রাখার জন্য, ডিউ টু প্রেজেন্স অফ 2 সেন্ট্রোমিয়ার, সেই জন্য bivalent। অর এ টেট্রাড বলছে, এনসিআরটি। টেট্রাড মানে 4 ক্রোমাটিড ইন bivalent, 4 ক্রোমাটিড বলে টেট্রাড, আর দুটো সেন্ট্রোমিয়ার মানে bivalent। However, these are more clearly visible next is প্যাকাইটিন। প্যাকাইটিনে তার থেকেও, প্যাকাইটিন হচ্ছে প্যাকাই, কথা হচ্ছে থিক। দ্য ফার্স্ট 2 স্টেজ অফ প্রোফেজ আর রিলেটিভলি শর্টলি, খুব সংক্ষিপ্ত সময় ধরে আসে এস কম্পেয়ার টু থার্ড স্টেজ। প্যাকাইটিনটা অনেক বেশি সময়, তার থেকেও ডিপ্লোয়েডটা বেশি সময়, সেটা স্পিসিস। এইটা খুব ভালো করে বোঝো কেন হয়, কিভাবে হয়। বলছি ইন মায়োসিস 99, আগে প্রথমে যেটা বলছি 99.6 to 7% ডিএনএ রেপ্লিকেটস ইন এস ফেজ অ্যান্ড রেস্ট অনলি 4 to 3% ডিএনএ রেপ্লিকেটস ইন জাইগোটিনে। তার মানে জাইগোটিনে যে পেয়ারিংটা হয়েছে, এই যে দুটো, মনে করো দুটো ক্রোমোজোম, এর পিছনে একটা আছে, এই যে বাইরে যারা রেপ্লিকেট করবে 2 to 3%, তারা এইভাবে বেরিয়ে এসছে, কিন্তু এইভাবে বেরিয়ে এসে তারা এইখানে জিপ তৈরি করেছে, মানে সাইনোপটিয়ার কমপ্লেক্স তৈরি করেছে। এই কমপ্লেক্সের মধ্যে এবার কী করবে? নেক মানে কাটবে, কে কাটবে? এন্ডোনিউক্লিয়াস কাটবে। এবং আবার যখন ডিএনএ চেঞ্জ হয়ে যাবে, এটা মানে একটা ফাদার থেকে মাদার ক্রোমোজোমে চলে যাবে, তারপরে তাকে জুড়বে কে? লাইগেজ। এটা কোন স্টেজে হবে? পরবর্তী স্টেজে হবে, ঠিক আছে, মনে থাকে যেন। এই স্টেজে কিন্তু হবে না, এই স্টেজে শুধু এই জিগ ডিএনএ, এই যে ডিএনএটা বেরিয়ে আসে 3% যে ডিএনএটা বেরিয়ে আসছে, এগুলোকে বলছি হচ্ছে জিগ ডিএনএ। খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে দেখো, রেপ্লিকেশন অফ ডিএনএ অবশ্যই আমরা শুধু এস ফেজে পাই না, আমরা কিন্তু এখানেও কিন্তু রেপ্লিকেশন যেটা বাকি ছিল সেটা করার জন্য এই জিনিসটা ঘটে বলেই আজ প্রাণী বলো, উদ্ভিদ বলো, এত ভেরিয়েশান। এই ক্রসিং ওভার হয় বলেই এত ভেরিয়েশান। এই 3.4 to 3% ডিএনএ, জিগ ডিএনএ যা বেরিয়ে আসে এবং তাদের মধ্যে এক্সচেঞ্জ করে, যার ফলেই কিন্তু ভেরিয়েশন এসছে। সো নেক্সট লাইনটা আরও ইম্পর্টেন্ট। সো টু পারফর্ম রেপ্লিকেশান দ্য ডিএনএ স্ট্যান্ড আর ডিকন্ডেন্স। দেখো সব জায়গায় কন্ডেন্স হচ্ছে, কিন্তু এইখানে ডিএনএ মানে পাক না খেয়ে পাক খুলছে কিছু কিছু, কতটুকু পার্সেন্ট? 3 to 0.4% শুধু ডিকন্ডেন্স হচ্ছে, কিন্তু বাকি যে ক্রোমোজোম, বাকি যে ডিএনএ সে কিন্তু কন্ডেন্স হতেই থাকছে। পারহাপস দিস ইভেন্ট রেজাল্টস ইন পেয়ারিং অফ, এই কারণেই সম্ভবত পেয়ারিংটা হয়।
এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে খুব ভাইটাল ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা তুমি যদি দেখো তুমি বুঝতে পারবে এটা হচ্ছে সাবফেস জাইগোটিন। এই জাইগোটিনের এইটুকু অবধি হচ্ছে জাইগোটিন, কিন্তু এর সঙ্গে আমি পাশের চিত্রটা যেটা দিয়েছি এটা মেনলি হচ্ছে প্যাকাইটিনের, কিন্তু তোমাকে এটা এর পাশে দিলে বুঝতে সুবিধা হবে তার জন্য। তো এখানে কি হয় না, পেয়ার্ড হোমোজোম, হোমোলগাস হোমোজোম এগুলো পড়বে, নিউক্লিয়াস কোনটা কোনটা কীভাবে আসছে। এই যে এখানে দেখো সাইনোটিয়ার কমপ্লেক্স তৈরি করেছে, ঠিক আছে, এটাই কি জিপ লাইক, দিস ইজ জিপ লাইক। তো এর মধ্যে দিয়ে কি হয়েছে না, এই ক্রোমাটিড থেকে এরকম বেরিয়ে এসছে জিগ ডিএনএ, এর থেকেও জিগ ডিএনএ বেরিয়ে এসছে। এই যে সেই জিগ ডিএনএ, এই পাশেও বেরিয়ে এসছে, এই পাশে এই যে মাঝখানটা বেরিয়ে এসছে। এখানে কি পার্ট দেখো, সেন্ট্রাল এলিমেন্ট, ল্যাটারাল এলিমেন্ট, এগুলোকে বলা হচ্ছে কি ক্রোমাটিড। ভালো করে লক্ষ্য করো, তাহলে এর মাঝখানেও এই ক্রোমাটিড অংশ হচ্ছে, এই যে পয়েন্টটা দেওয়া আছে ল্যাটারাল এলিমেন্টস যেটা বেরিয়ে আসছে তার মধ্যেই কিন্তু এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় রিকম্বিনেজ নোডুল, যেটা প্যাকাইটিন অবস্থায় থাকবে। সেটা কি করবে না, এটা কি দিয়ে তৈরি, রিকম্বিনেজ নোডুল হচ্ছে নিউক্লিয়েজ প্লাস লাইগেজ। এন্ডোনিউক্লিয়াস কি করে, ডিএনএর মাঝখান থেকে ভাঙে, কাটে। আর এক্সোনিউক্লিয়াস আগার থেকে COOH বন্ড অথবা NH2 বন্ড কাটে। আর এন্ডোনিউক্লিয়াস কি করে, ফসফোডাইএস্টার বন্ড ভাঙে, এন্ডোনিউক্লিয়াস মাথায় রেখো। এবং লাইগেজ সেই জায়গাটায় আবার জুড়ে দেয়। এগুলো আমরা 12-এ পড়ব। তো এই ঘটনাটা, তাহলে এই যে 3.3 to 0.4% এই জিগ ডিএনএ বেরোয় বলেই এই ভেরিয়েশান, এর জন্যই এত পরিবর্তন। তাহলে এখানে কি বললাম, কন্ডেনসেশন চলছে, পেয়ার হচ্ছে, সাইন্যাপসিস, বাইভ্যালেন্টকে ডায়াড বলছি কেন, দুটো থাকছে সেই জন্য, দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকছে সেই জন্য ডায়াড। ভালো করে বোঝো, দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকছে সেই জন্য ডায়াড। আর যখনই দুটো ক্রোমোজোম, এক একটা ক্রোমোজোম যখন ক্রোমাটিড তৈরি করে ফেললো তখন টেট্রাড হয়ে গেল, এক একটা ক্রোমোজোম তৈরি করলো তখন টেট্রাড হয়ে গেল ক্রোমোজোমস। এটা আবার এই যে ক্রোমোজোমস প্রোটার্মিনাল, প্রোসেন্ট্রিক অ্যান্ড র্যান্ডম পেয়ারিং হতে পারে। প্রোটার্মিনাল মানে আগার থেকে শুরু করবে, প্রোসেন্ট্রিক মানে এই পেয়ারিংটা শুরু করবে সেন্টোমিয়ার থেকে, আর র্যান্ডম মানে যেখানে সেখানে হতে পারে, সেখান থেকে শুরু করতে পারে। সাইনোটিয়ার কমপ্লেক্স এবং রিকম্বিনেন্ট নোডুলস এখানে দেখতে পাবো। সেন্ট্রিওল এখানে কিন্তু পেয়ার্স রানস টুয়ার্ডস দ্য অপোজিট পোলের দিকে যাত্রা শুরু করবে। নেক্সট, প্যাকাইটিন। আসল জায়গাটাই আমরা কিন্তু এখনও কেটে উঠতে পারিনি। প্যাকাই কথার হচ্ছে মিনস হচ্ছে থিক থ্রেড লাইক স্ট্রাকচার আসবে ডিউরিং দিস ফেজ 4 ক্রোমাটিড, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর আগে 4 ক্রোমাটিড হয়নি। ইচ বাইভ্যালেন্ট থেকে 4 ক্রোমাটিড তৈরি হলে এবং ডিস্টিংক্টলি দেখা যাবে, ক্লিয়ারলি টেট্রাড দেখা যাবে। টেট্রাড মানে এই ক্রোমোজোমটা ডায়াড থেকে, এই বাইভ্যালেন্ট থেকে ডায়াড মানে দুটো হয়ে গেছে, আবার এই ক্রোমোজোমটাও দুটো ক্রোমাটিড হয়েছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, সেই জন্য টেট্রাড ফর্মেশন করলো ক্রোমাটিড, দ্যাট ইজ ক্রোমাটিন। আর ডায়াড কেন না, দুটো ক্রোমোজোম, সেই জন্য ডায়াড থেকে টেট্রাড হল বাইভ্যালেন্ট। ডিউ টু ইনক্রিজ অ্যাট্রাকশন, এখানে অ্যাট্রাকশন ইনক্রিজ, হোমোলোগাস ক্রোমোজোম টাইটলি কয়েলড হবে অ্যারাউন্ড ইচ আদার, হোমোলোগাস পরস্পরকে জড়িয়ে ধরবে, অ্যান্ড অলসো মোর কন্ডেন্স, বাট ক্রোমাটিড অফ ইচ ক্রোমোজোম বিকাম ডিস্টিংক্ট অ্যান্ড আর কল্ড সিস্টার ক্রোমাটিড। এক একটার থেকে দুটো হবে সিস্টার ক্রোমাটিড। লংগিচুডিনাল স্প্লিটিং, ভেরি ইম্পর্টেন্ট লাইন, অফ ক্রোমোজোম নাও বিকাম ভিজিবল এক্সেপ্ট সেন্টোমিয়ার। দেখেছো, সেন্টোমিয়ার ছাড়া আর বাদ বাকি স্প্লিটিং হয়ে গেছে। এবং টেট্রাড হ্যাভিং 2 হোমোলোগাস ক্রোমোজোম ইচ উইথ 2 ক্রোমাটিড অ্যান্ড 1 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোমের কটা ক্রোমাটিড থাকবে, দুটো এবং একটা সেন্টোমিয়ার। তাহলে টেট্রাডে কটা ক্রোমাটিড থাকবে, 4টে আর দুটো সেন্টোমিয়ার।
এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে প্যাকাইটিনে, এবং এখানে নুডুলও তৈরি করে ফেলেছে, এখানে পরপর পরপর ক্রসিং ওভার তৈরি হবে। তাহলে এখানে কিন্তু প্যাকাইটিনের ক্ষেত্রে আমরা এই স্টেজগুলো দেখতে পাবো, যা যা বললাম সবগুলো এখানেই ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হয়ে রিকম্বিনেশন ঘটবে, সবচেয়ে মেইন পয়েন্ট ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন ঘটে হচ্ছে কোথায় না প্যাকাইটিনে। দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড, এনসিইআরটি কী বলছে, রিকম্বিনেশন নডুল, রিকম্বিনেশন যেটা আগে দেখালাম আসবে কোথায় না সাইট অ্যাট হুইচ ক্রসিং ওভার, যেখানে ক্রসিং ওভার করবে সেখানে আসবে বিটুইন নন সিস্টার, এই যে হচ্ছে এটার আর এটার, মনে করো বিটুইন নন সিস্টার, আমি অন্যটা না আঁকলেও পারি এই, তাহলে এই যে এই সব জায়গাটায় রিকম্বিনেন্ট নডুল তৈরি হবে এবং এরা কি করবে কেটে দেবে এবং জিন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে নতুনভাবে তৈরি করবে। ক্রসিং ওভার কোথায় অকার্স 4 স্ট্যান্ড স্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 4 স্ট্যান্ড, 1 স্ট্যান্ড, 2 স্ট্যান্ড, 3 স্ট্যান্ড, 4 স্ট্যান্ড, সেই জন্য ক্রসিং ওভার টেক্স 4 স্ট্যান্ড স্টেজ। 2 স্ট্যান্ডে হয় না, 4 স্ট্যান্ডে হয় বলেই 4 রকম গ্যামেট হয়, 4 রকম গ্যামেট 4 রকমের হয়, 4 রকমের গ্যামেট তৈরি হবে, আমরা সেটা কিন্তু পরবর্তীতে দেখতে পারবো। সেই জন্য বলছে ক্রসিং ওভার ইজ এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন 2 হোমোলোগাস ক্রোমোজোম, এনসিইআরটির কথা। ক্রসিং ওভার অকার্স বিটুইন নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে বলছে, তাহলে ক্রসিং ওভার ইজ অলসো এনজাইম মেডিয়েটেড, কোন এনজাইম, যে এনজাইম করে রিকম্বিনেজ বলা হচ্ছে, মানে রিকম্বিনেন্ট নোডুলসের মধ্যে যে এনজাইম রিকম্বিনেজ, এই এনজাইমটা হচ্ছে যা বলেছি এন্ডোনিউক্লিয়েজ এবং ডিএনএ লাইগেজ। নেক্সট ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন অফ জেনেটিক মেটেরিয়াল অন 2 ক্রোমাটিডস, ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। রিকম্বিনেশন বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম ইজ কমপ্লিটেড, এখানে রিকম্বিনেশন বা পুনঃ বিন্যাস কমপ্লিট হয়ে যাবে এন্ড অফ প্যাকাইটিনের শেষে। লিভিং কি বাকি রেখে যাবে, লিঙ্কিং জায়গাগুলো, যা সাইট অফ ক্রসিং ওভার, যেখানে এক্স টাইপের অবস্থানটা রেখে যাবে। এইখানে যে ডায়াগ্রামটা দিয়েছি সেটা হচ্ছে প্যাকাইটিনে কি কত ধরনের ক্রসিং ওভার একটু দেখো। রিসিপ্রোকাল ক্রসিং ওভার কারোর মধ্যে হয়, দুটো নন সিস্টার ক্রোমাটিডের একই এই দেখো এটার এইখানেও হয়েছে একই ক্রোমাটিড, মানে সি এর দেখো এই ক্রোমোজোমটা এবং এই ক্রোমোজোমটার একই ক্রোমাটিডের মধ্যে হয়েছে, আবার এর এই ক্রোমাটিডটার মধ্যে একই জায়গায় হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় রিসিপ্রোকাল ক্রসিং ওভার। রিসিপ্রোকাল ক্রসিং ওভার যখন বাইভ্যালেন্ট ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডের একটির সঙ্গে অপর একটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের এক বা একাধিক জায়গায় ক্রসিং ওভার করবে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট, তখন রিসিপ্রোকাল। কিন্তু যদি এরকম ঘটে যে একটি হোমোলোগাস ক্রোমোজোমের একটি নন সিস্টার সঙ্গে অপর হোমোলোগাস নন সিস্টার এক জায়গায়, মানে 1 নম্বর যদি এটা ধরি, এটা 1 নম্বর যদি ধরি এক জায়গায় হলো, আর যে 2 নম্বরটা সেটা হচ্ছে এই জায়গায় হয়, তখন তাকে বলবো কমপ্লিমেন্টারি, পরিপূরক বা কমপ্লিমেন্টারি। প্রত্যেকটা লেখা বা ভালো করে দেখে নেবে। নেক্সট ক্রসিং ওভার কোথায় হয়, ভেরি ইম্পর্টেন্ট লাইন, প্যাকাইটিন স্টেজে হয়, 4 স্ট্যান্ড স্টেজে হয়, এক্সচেঞ্জ অফ ক্রোমোজোমাল সেগমেন্টস এটা হয় বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম হয়, এখানে কোথায় হয় ব্রিকেজ হয় এবং রিউনিয়ন হয়, ভাঙে এবং জোড়ে। নেক্সট হচ্ছে ডিপ্লোটিনি বা ডিপ্লোটিন, ডিপ্লো কথার অর্থ হচ্ছে 2 বা ডাবল থ্রেড, এখানে পরিষ্কারভাবে দেখা যায়। দ্য বিগিনিং অফ ডিপ্লোটিন ইজ রিকগনাইজ, কী করে চিনতে পারবো, ডিসোলিউশন অফ সাইনোটোপাল কমপ্লেক্স, এখানে সাইনোটোপাল কমপ্লেক্স যেটা হচ্ছে তোমার
জাইগোটিনে শুরু হয়েছিল, প্যাকাইটিনে প্রায় শেষ হয়েছিল, এখানে কমপ্লিটলি একদম সরে যাবে, একদম দেখা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ডিজলিউশন অফ, খুব ইম্পর্টেন্ট লাইন। টেন্ডেন্সি টু recombinant homologous chromosome of the bivalent to separate from each other except the site of crossing over। তাহলে কি করবে না, ক্রসিং ওভারের যেখানে জায়গা হয়েছে সেখানে এক্স জায়গা বাদ দিয়ে বাকি সব সেপারেট হয়ে যাবে। এই এক্স শেপের জায়গাগুলোকে বলা হয় কাইজমাটা। তাহলে অনেক বইতে ভুল লেখা হয়, কাইজমা হয় বলে ক্রসিং ওভার হয়, এটা ভুল। ক্রসিং ওভার হয় বলে কাইজমাটা দেখতে পাওয়া যায়। তাহলে কাইজমাটা ইজ দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার, এটা জেনসেন 1909 করেছিলেন। এই যে ডিপ্লোটিন কিন্তু প্রচুর সময় নিতে পারে, এবং এটা কি উসাইট অফ সাম ভার্টিব্রেটসের ক্ষেত্রে ডিপ্লোটিন লাস্ট ফর মান্থ অফ ইয়ার। আমরা জানি যে মানুষের ক্ষেত্রে সেকেন্ডারি ওসাইট প্রচুর সময় নেয়, এবং একটি শিশুকন্যা যখন জন্মায় প্রত্যেকটা ওভাম এই ডিপ্লোটিন স্টেজে নিয়ে জন্মায়, এবং তার 13 বছর 13 ইয়ার্স ফার্স্ট মিনিটস যখন হয় তখন থেকে প্রতি মাসে এই ডিপ্লোটিন থেকে পরবর্তী ধাপগুলো এগোয়, তার আগে ধাপগুলো তাকে কাটাতে হয় না। এগুলো কিন্তু বুঝো। কিন্তু ক্যারিওকাইনেসিস 1, প্রোফেজ 1, সাব ফেজ কী বলছি ডিপ্লোটিনে কী হয়েছে দেখো, এখানে এই সাইনোটিয়ার কমপ্লেক্স ডিসোসিয়েট আলাদা হয়ে যাচ্ছে, সেটা বলে যাচ্ছে, পুরোটা ছিল নেই, কিন্তু কায়েজমা ফর্মেশনটা দেখা যাচ্ছে। তাহলে এই বৈশিষ্ট্য হচ্ছে এর, কায়েজমা ফর্মেশনটা এখানে দেখা যাবে এবং ডিসোলিউশন হয়ে যাবে হচ্ছে সাইনোটিয়ার কমপ্লেক্স। আর কি কি বৈশিষ্ট্য পড়বো না, হোমোলোগাস ক্রোমোজোম স্টার্ট রিপালশন মানে রিপালশন তো জানো, বিকর্ষণ, এক্স শেপের থাকবে, তাই কায়েজমা বলবো। তাহলে কায়েজমা রেজাল্ট অফ ক্রসিং ওভার, কায়েজমা রেজাল্ট অফ ক্রসিং ওভার। মোট যত লম্বা হবে ক্রোমোজোম তত বেশি পরিমাণ কায়েজমা ক্রসিং ওভার হবে, যত লম্বা হবে। তাহলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যদি হয় তাহলে তাতে সবচেয়ে বেশি ক্রসিং ওভার হতে পারে। দেখা গেছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে 14টা কায়েজমাটা অবধি দেখা গেছে ভিসিয়া ফেভা প্লান্টসের ক্ষেত্রে। এটা হচ্ছে লংগেস্ট ফেজ, সবচেয়ে লংগেস্ট ফেজ। তাহলে ডিপ্লোটিন হচ্ছে সবচেয়ে লংগেস্ট সাব ফেজেস। আফটার ক্রসিং ওভার নাও নন সিস্টার ক্রোমাটিডস আর স্টার্টিং ফ্রম ইচ আদার, সেপারেটিং ফ্রম ইচ, আলাদা হয়ে যাবে। সেপারেশন বিগিনস ফ্রম দ্য সেন্ট্রোমিয়ার থেকে শুরু হবে, অ্যান্ড ইট প্রসিড টুয়ার্ডস টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার থেকে শুরু হবে টেলোমিয়ার, একেই বলা হবে টার্মিনালাইজেশন। এই টার্মিনেশন কথাটা কিন্তু এখানটায় এনসিইআরটিতে তেমন ভালোভাবে সেইভাবে লেখা আছে, কিন্তু সেভাবে দেওয়া নেই। এবং এখানে টার্মিনেশন হয় বলেই এখানে কি হয় না, দুদিকে সরে যাচ্ছে। আগে ছিল কি জোর বেঁধেছিল, এবার এটা দুটো দুদিকে সরে যাচ্ছে, পরবর্তীতে দুটো দুদিকে সরে যাচ্ছে। এই সরে যাওয়াকে আমরা তাই জন্য ডিসাইন্যাপসিস বলি। তাহলে এই স্টেজটাকে আমরা ডিসাইন্যাপসিস বলি। কায়েজমাটা আর 2 টাইপস হয়, টার্মিনাল কায়েজমাটা হবে আর হচ্ছে ইন্টারক্যালারি। যদি কায়েজমা মাঝখানে ফর্মেশন করে তাহলে ইন্টারক্যালারি, মিডিলে যদি হয়, আর যদি আগার দিকে হয় টার্মিনাল কায়েজমাটা দেখতে পাবো। নেক্সট হচ্ছে ডায়াকাইনেসিস হচ্ছে কি মেইন স্টেজ, যেটা হচ্ছে ফাইনাল স্টেজ। এর মেইন ফাংশন হচ্ছে টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন শুরু হয়েছে কোথায়, ডিপ্লোটিনে, এবং ফিনিশড হবে এখানে। টার্মিনালাইজেশন বলতে টার্ম একদম শেষের দিকে, আস্তে 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 আস্তে, প্রথমে ছিল এইখানে, তারপরে হচ্ছে কি কায়েজমাটা এখানে, তারপর হচ্ছে কায়েজমাটা একদম শেষে চলে এসছে, তারপরে একদম পুরো আলাদা হয়ে যাবে। দিস ইজ দ্য মার্ক বাই টার্মিনালাইজেশন অফ কায়েজমাটা। কায়েজমা ওপেন কীভাবে খোলে না, জিপ লাইক ম্যানারেই খোলে। ডিউরিং দি ফেজ ক্রোমোজোমস আর ফুললি কন্ডেন্স, পুরোপুরি কন্ডেন্স হয়ে যায়, ভেরি ইম্পর্টেন্ট লাইন। অ্যান্ড মেয়োটিক স্পিন্ডিল ইজ অ্যাসেম্বলেন, এখানে মেয়োটিক স্পিন্ডিল এবার আসা শুরু করলো, কারণ এবার তো আমাকে মেটাফেজ 1-এ যেতে হবে, তাই না, এবং তার আগে প্রোমেটাফেজে যেতে হবে। প্রিপেয়ার্ড অ্যান্ড হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, ঠিক আছে। বাই দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন
অলসো ব্রেকডাউন, নিউক্লিয়ার লাশও ডিসঅ্যাপিয়ার করে যাবে, নিউক্লিয়ার মেমরি তাহলে সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে। সেন্ট্রিওল মুভস করবে টুয়ার্ডস অপোজিট পোল, ডায়াকাইনেসিস রিপ্রেজেন্ট ট্রানজিশন টু মেটাফেজ, দ্যাট ইজ ইন্টারকাইনেসিস, যেটা বারবার প্রথমে বলেছিলাম। ইন্টারকাইনেসিস ফেজ, ট্রানজিশন ফেজ হচ্ছে ইন্টারকাইনেসিস ফেজ। ডিপ্লয়েড স্টেজ স্লোলি চেঞ্জ ইনটু ডায়াকাইনেসিস, টার্মিনেশন ইজ কমপ্লিটেড। এই ইন্টারকাইনেসিস মানে হচ্ছে ডায়াকাইনেসিস থেকে মেটা ফেজ ওয়ানে, এটা প্রোফেজ ওয়ান শেষ হলো, মেটাফেজ ওয়ানে যাওয়ার আগে। তাহলে প্রোফেজ ডায়াকাইনেসিসে আমরা একদম এইভাবে বাইফ্রেন্ড দেখে দেখো দুটো পুরো, তাহলে দেখো চারটে এসছে, এটা আলাদা, এটার সঙ্গে অন্যটার মিল নেই, এটার সঙ্গে অন্যটা অন্য তিনটে মিল নেই, এটার সঙ্গে অন্য তিনটে মিল নেই, এটার সঙ্গে অন্য তিনটে, ইভেন মা বাবার যেটা ছিল তার সঙ্গেও মিল নেই, মা বাবার যে ছিল তার সঙ্গে মিল নেই। পয়েন্ট টু বি নোটেড, এগুলো খুব ভালো করে দেখে নেবে। নেক্সট, এটা এই ডায়াগ্রামটা বুঝলে পরে তোমার কিন্তু মেয়োসিস বোঝাটা খুব সুন্দর। প্যারেন্টালের সিস্টার ক্রোমাটিড ভালো করে বোঝো, আর ম্যাটার্নাল এটা আগে, এটা হচ্ছে মাদার আর এটা হচ্ছে ফাদার। ফাদারের যে ক্রোমোজোম থেকে যখন ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোম থেকে ক্রোমাটিড দুটো হয়েছে, মানে ডিএনএ ফর্মেশন করেছে, ক্রোমাটিড 1, 2। মায়েরও ক্রোমাটিড 1, 2, মানে এখানে 3, 4 আমি করলাম, তাহলে এটা ইন্টারফেস দশায় হলো, ডাবলিং মানে 4C হয়ে গেছে, কিন্তু 2N আছে, 2N। নেক্সট লেপ্টোটিনেও তাই, লেপ্টোটিনে অ্যাসেম্বলি অফ সেন্ট্রাল হচ্ছে এরকম অবস্থা, কলিং হচ্ছে। জাইগোটিনেও কি 4C 2N, ভালো করে বোঝো। প্যাকাইটিনেও তাই 4C 2N, একই থাকছে। এবার ডিসোসিয়েশন হচ্ছে ডিপ্লোটিন ডায়াগ্রাম, এখানেও 4C 2N অবস্থায় আছে। তো এখানে দেখানো হয়েছে কি না, এই যে সাইনোটিয়ার কমপ্লেক্স এখানে তৈরি করেছে, রিকম্বিনেশন নডুল তৈরি হয়েছে, এবং রিকম্বিনেশন হওয়ার পরে এই সেপারেশন হয়েছে এবং টার্মিনালাইজেশন হয়েছে। এই হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তার মাঝখানে কিন্তু রিকম্বিনেশন ঘটে গেছে। নেক্সট মেটাফেজ, মেটাফেজ ইজ কি বলছে, বাইভ্যালেন্ট ক্রোমোজোম অ্যালাইন টু ইকুয়েটার। কীভাবে অ্যালাইন করছে, এই যদি ইকুয়েটার হয়, ভালো করে বোঝো, এই যদি ইকুয়েটার মানে মেটাফেজ প্লেট হয় এই সোজা, তাহলে বাইভ্যালেন্ট দুটো কিন্তু এই রকম জায়গায় থাকবে, খবরদার খবরদার, এই যে মাঝখানটায় থাকবে না, এবং এর একটা কাইনেটোরের সঙ্গে বেমতন্তু যুক্ত হবে, এরও কাইনেটোরের সঙ্গে বেমতন্তু যুক্ত হবে। তাহলে এই হচ্ছে বাইভ্যালেন্ট দুটো ছিল, তাহলে এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এর কিন্তু দুটো করে ক্রোমাটিড, এবার সেপারেশন হয়ে যাবে। মেটাফেজ দশায় এই অবস্থায় আসবে, অ্যানাফেজ দশায় দেখো এটা এইখানে অবস্থায় কী আছে, 2N আছে, কিন্তু যেই এটা এদিকে চলে যাবে তখন কিন্তু N হবে, ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে ফার্স্ট অ্যানাফেজই তাই হবে। এখানে কী বলছে, মাইক্রোটিবিউলস ফর্ম ফ্রম দ্য অপোজিট পোলস অফ দ্য স্পিন্ডল অ্যাটাচ টু দ্য কাইনেটোকোর অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে কী বলেছি, কাইনেটোকোরে যুক্ত হবে, হোমোলোগাস ক্রোমোজোমের কাইনেটোকোরে যুক্ত হবে, তাও কি এক পাশে, দুপাশে নয়। কিন্তু আমি এখানে দেখো দুটো ডায়াগ্রাম দিয়েছি, দুটো এনসিইআরটি। মেটাফেজ 1 মানে এটা হচ্ছে মেয়োসিস, এটা হচ্ছে উপরটা হচ্ছে মেয়োসিসের আর নিচেরটা হচ্ছে মাইটোসিসের, দুটোর মধ্যে পার্থক্য দেখো তো। এই যে মেটাফেজ প্লেটে দেখো ক্রোমোজোমগুলো মাইটোসিসে হয়েছে, আর এখানে মেটাফেজ 1-এ মেটাফেজ প্লেটের দুপাশে কিন্তু ক্রোমোজোমগুলো সহ্য হয়ে রয়েছে। এটা আর এই দুটো মিলে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এই দুটো ছিল হোমোলোগাস ক্রোমোজোম, ভালো করে বোঝো। এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এখানে কি আছে, এটা কিন্তু টেট্রাড অবস্থা আছে, প্রোফেজ 1-এ এটা টেট্রাড, দেখো 4টে, এটা 4টে, এটা 4টে, তাহলে এটাও টেট্রাড অবস্থা আছে। তো এখানেও কিন্তু টেট্রাড অবস্থা আছে, কিন্তু চেরেনি। তাহলে কোথায় দাঁড়ালো, মেটাফেজ প্লেটের ইকুইটোরিয়াল যে পয়েন্টটা তার দুপাশে থাকবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো, এবং তার একদিকে যুক্ত হবে কি না, তোমার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়ে
তাকে টেনে নিয়ে আসবে, তাহলে হাফ হয়ে গেল। তাহলে এখানে ছিল এই কোষটায় মেটাফেজ ওয়ানে কটা ছিল ক্রোমোজোম? 4টে ক্রোমোজোম ছিল। তাহলে 2n ইজ ইকুয়াল টু কত? 4n ইজ ইকুয়াল টু 2। এখানে দেখো অ্যানাফেজে গিয়ে কী হলো? n ইজ ইকুয়াল টু কত হয়েছে? n ইজ ইকুয়াল টু 2 হয়েছে। তারপর টেলোফেজে গিয়ে n হয়ে গেছে। কিন্তু ভালো করে বুঝতে হবে, এদের কিন্তু টেলোফেজ ওয়ানেও কিন্তু এদের মধ্যে কিন্তু 4c আছে, 4c অবস্থাতেই আছে। 4cটা ভাঙবে কখন? যখন এইগুলো সেপারেট হবে, তাই না? এইগুলো সেপারেট হবে তখন 4c হবে। ঠিক আছে, এইটুকু বোঝা। দেখো মেটাফেজ ওয়ানের ফাংশনটা কি? এখানে কটা? 1টা 2টো 3টে 4টে। তো 4টে যদি হয়, একটা সেট একদিকে টানছে, আরেকটা সেট আরেকটা দিকে টানছে, দুটো সেট দুদিকে চলে গেছে। এই ডায়াগ্রামটা তুমি যদি দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে মেটাফেজ প্লেটের দুপাশে অবস্থান করছে। অতএব এখানে 2n4c থাকলেও পরবর্তীতে n2c হয়ে যাবে। নেক্সট অ্যানাফেজ। অ্যানাফেজ হোমোলোগাস ক্রোমোজোম এখানে সেপারেট হবে, হোয়াইল সিস্টার ক্রোমাটিড কি বলছে? সিস্টার ক্রোমাটিড কিন্তু একই সঙ্গে থাকছে, ইন দেয়ার সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্তই থাকবে, কোনো আলাদা হবে না, তাই না? তাহলে এখানে কি হবে? হোমোলোগাস ক্রোমোজোম দুটো আলাদা হয়ে যাচ্ছে। এই হোমোলোগাসের এই যে সিস্টার ক্রোমাটিডগুলো এইদিকে চলে আসছে, আর এরও সিস্টার ক্রোমাটিড দুটো একসঙ্গে এইদিকে চলে আসছে। তাহলে এখানে কি অবস্থান? n এসে গেছে, এখানে n এসে গেছে। ডিউ টু শর্টেনিং অফ ক্রোমোজোমাল ফাইবারগুলো আমরা জানি হোমোলোগাস ক্রোমোজোমস সেগ্রিগেট from each other and move towards the opposite poles. Sister chromosomes remain associated at their centromere. Very important. That is, chromosome remains in double chromatid stage. This is contrast to the single strand chromosome in mitotic. Mitotic এ থাকে হচ্ছে single strand, আর এখানে হচ্ছে ডাবল ক্রোমাটিড স্ট্যান্ড। এখানে হচ্ছে ডাবল ক্রোমাটিড অ্যানাফেজ ওয়ানে, আর মাইটোসিসের অ্যানাফেজে সিঙ্গেল স্ট্যান্ড। Anaphase 1 characterized by segregation or disjunction. Disjunction মানে কি? আলাদা হওয়া অফ ক্রোমোজোম, আর নন ডিসজাংশন মানে আলাদা না হওয়া। এটা আমরা 12 জেনেটিক্সে গিয়ে বুঝবো। নন ডিসজাংশন মানে একই দিকে চলে গেলে নন ডিসজাংশন হয়ে যাবে। দ্য রিডাকশন অফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম অকার ডিউরিং অ্যানাফেজ। তাহলে আলটিমেট রিডাকশন অফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম কোন ফেজে হয়? মেয়োসিসের অ্যানাফেজ ওয়ানে হয়, রিডাকশন অফ নাম্বার অফ ক্রোমোজোম। কিন্তু ডিএনএ কন্টেন্টের হাফ হয় কোথায়? অ্যানাফেজ 2তে গিয়ে হবে, ডিএনএ কন্টেন্ট হাফ হবে। আর ক্রোমোজোম নাম্বার এন মানে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে যাবে কোন স্টেজে? অ্যানাফেজ ওয়ানে। ভালো করে বুঝে নাও, ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে অ্যানাফেজ ওয়ানে, কিন্তু ডিএনএ কন্টেন্ট 4c থেকে 2cতে যাবে কোথায়? অ্যানাফেজ 2তে। এইটা হচ্ছে মুদ্রা কথা। এখানে যদি তুমি দেখো ডায়াগ্রামটা দেখলে তুমি বুঝতে পারছো। দেখো যে 4 রকম যে ক্রোমাটিড হয়েছে, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। এটার সঙ্গে এই ক্রোমোজোমটা ধরে মিল নেই, অন্য 3টের এটার সঙ্গে অন্য 3টের মিল নেই, এটার সঙ্গে অন্য 3টের মিল নেই, এটার সঙ্গে অন্য 3টের মিল নেই। এবং এটা হচ্ছে অ্যানাফেজ স্টেজে যখন যাচ্ছে, এটা কোন স্টেজে আছে? এটা হচ্ছে মেটাফেজ 1-এ আছে। মেটাফেজ 1 থেকে যখন অ্যানাফেজ 1-এ গেল, তাহলে মেটাফেজ 1-এ এক জায়গায় ছিল একদম, এটা হচ্ছে তোমার মেটাফেজ প্লেট, এটা হচ্ছে মেটাফেজ প্লেট যদি মধ্যে করি তাহলে এখানে হাফ হয়ে গেল। ক্রোমোজোম নাম্বার এখানে 2n ছিল, এখানে n হয়ে গেল, এখানেও n হয়ে গেল, কিন্তু 4c কিন্তু রয়েই গেল, এখানে 4cও রয়ে গেল। পরবর্তীতে 4cটা 2cতে আসবে। টেলোফেজ 1, দ্য নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস এবার এখানে রিঅ্যাপিয়ার হবে, যেটা চলে গেছিলো সেটা আবার রিঅ্যাপিয়ার হবে। সাইটোকাইনেসিস, তারপরে হবে ইজ কল্ড ডায়াড অফ দ্য সেল। ডায়াড অফ দ্য সেল কেন বললো হচ্ছে না, এইখানে ক্রোমোজোমে আমরা দেখতে পাবো 2টো করে ক্রোমাটিড। আগে আমরা টেট্রাড দেখেছিলাম,
এখানে দেখছি ডায়াড, তাহলে ডায়াড কোন ফেজে দেখা যায় এনসিইআরটিতে আমরা বলবো টেলোফেজ 1-এ। টেট্রাড কোন ফেজে দেখা যায় টেট্রাড টেলোফেজের আগে, যতগুলো স্টেজ আছে সব জায়গায় মোটামুটি তোমার ইয়ের পর থেকে জাইগোটিনের পর থেকে সব টেট্রাড। সাইটোকাইনেসিস ফলোড টেলোফেজ 1, a diploid 2n cell divided into 2 haploid daughter cell, that is why is called dyad of the cell। তাহলে যখনই হ্যাপ্লয়েড হয়ে গেল তাহলে ডায়াড হয়ে গেল। Although in many cases the chromosome do undergo some depression, they do not reach the extremity of extended state of the ইন্টারফেজ নিউক্লিয়াস। ইন্টারফেজ যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মতন এখানে আসবে না, এখানে যতই হোক না কেন এখানে আর ইন্টারফেজ নিউক্লিয়াস তৈরি করবে না, এখানে ইন্টারফেজ না করে ইন্টারকাইনেসিস আসতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এরপরে সাইটোকাইনেসিস হবে। এবং কি হবে না এখানে কখনোই আর পরবর্তীতে ইন্টারফেজে যেমন হচ্ছে তোমার G1 S G2 এর কোনো ফেজ এখানে হবে না, একমাত্র এস ফেজ একবারই হবে। আর জাইগোটিনের সময় আমরা জানি জিগ ডিএনএ তৈরি হয়। স্টেজ বিটুইন টু মেয়োটিক ডিভিশন ইজ কল্ড ইন্টারকাইনেসিস। তাহলে এটাকে বলছে দুটো মাঝখানে, এটা খুব শর্টলি খুব সংক্ষিপ্ত ইন্টারকাইনেসিস। দ্যার ইজ নো রেপ্লিকেশন অফ ডিএনএ ইন ইন্টারকাইনেসিস। আগেই আলোচনা করেছি ইন্টারকাইনেসিস সম্বন্ধে। ইন্টারকাইনেসিস হচ্ছে সেই ফেজ যেখানে G1 এবং G2 ঘটবে, কিন্তু এস ফেজ কখনোই ঘটবে না, মাথায় থাকে যেন। এখানে ইন্টারকাইনেসিস ফেজটা ঘটতে পারে। ইন্টারকাইনেসিস ফলোড বাই প্রোফেজ 2, এ মাচ সিম্পলার প্রোফেজ 1। প্রোফেজ 1 থেকে অনেক ইজি। ইন্টারকাইনেসিস লিখেও দিয়েছি, অনলি G1 অ্যান্ড G2 ফেজ অকার বাট এস ফেজ ডাজ নট অকার বিকজ অল ক্রোমোজোম পজেস ডাবল ডিএনএ। ডাবল ডিএনএ হয়েই রয়েছে, আর কি কমবে আর কি বাড়বে, তাহলে তো প্রজাতি চেঞ্জ হয়ে যাবে। ইচ ডিএনএ ইচ ইন ইচ ক্রোমাটিড, এক একটা ক্রোমাটিডে এক একটা ডিএনএ অবস্থান করে। সাইটোকাইনেসিসে 1-এ তাহলে তো ক্যারিওকাইনেসিস শেষ হয়ে গেল, তারপর টেলোফেজের সাইটোকাইনেসিস যখন হলো তখন এই অবস্থান হলো একদম প্রাণী কোষে যেরকমভাবে হয় ঠিক সেইভাবে এখানেও হবে, উদ্ভিদ কোষে যেমন সেল প্লেট হয় সেইভাবেই হবে, কিন্তু এখানে অলরেডি কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম এসে গেছে, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম এসে গেছে, বাট 4C। মনে রাখতে হবে যে এখানে কিন্তু সেন্টোমিয়ার বিভাজিত হয়নি, ক্রোমাটিডও বিভাজিত হয়নি, সেন্টোমিয়ার এখনও লেগে আছে। সেন্টোমিয়ার বিভাজিত হয়নি, ক্রোমোজোম বিভাজিত হয়নি, মানে ক্রোমাটিডে ভাগ হয়নি। মেয়োসিস 2 এটাকে আমরা বলছি হোমোটাইপিক অর মেয়োটিক মাইটোসিস। মেয়োটিক মাইটোসিস সেকেন্ড মেয়োসিসকে বলা হয়। প্রোফেজ 2 এরও প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 আসবে, তারপরে সাইটোকাইনেসিস 2 হবে। মেয়োসিস 2 ইনিশিয়েটেড ইমিডিয়েটলি আফটার সাইটোকাইনেসিস, ইউজুয়ালি বিফোর দ্য ক্রোমোজোম হ্যাভ ফুললি এলঙ্গেটেড। পুরোপুরি এলঙ্গেটেড হওয়ার সুযোগও পায় না, তার আগেই শুরু হয়ে যায়। ইন কন্ট্রাস্ট অফ মেয়োসিস 1, মেয়োসিস 2 রিজেম্বলেন নর্মাল মাইটোসিস। নর্মাল মাইটোসিসের মতন হয়, একদম মাইটোসিস যা পড়েছি ঠিক সেরকম। শুধু শুধু মনে রাখতে হবে একদম ওই কথাটাই যে মেয়োসিস 2-এ আমরা কি করব না, এখানে হ্যাপ্লয়েড হয়ে গেছে অলরেডি, কিন্তু 4C-টাকে আমরা কমাতে পারবো শুধুমাত্র যেহেতু সেন্টোমিয়ারটা মেটাফেজ প্লেটে অবস্থান করবে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার বাই দ্য এন্ড অফ প্রোফেজ 2, ক্রোমোজোম এগেইন বিকাম কম্প্যাক্ট। আবার ক্রোমোজোম কম্প্যাক্ট শুরু হবে। তাহলে এই ডায়াগ্রামটা তুমি একটু ভালো করে দেখবে যে প্রোফেজ 2-তে কী হচ্ছে, মেটাফেজ 2-তে দেখো ইকুইটোরিয়া চলে এসছে। তাহলে ইকুইটোরিয়া চলে গেলে এটা কি অবস্থান হলো না, এবার ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে N, সেট হচ্ছে N, ভালো করে বোঝো, কিন্তু ক্রোমোজোম ছিল কি 4C। সেম কন্ডিশন মেটাফেজেও, এখানে কি Nই এসছে, ক্রোমাটিড ভাগ হয়ে গেছে, N এসছে, আর এটা 2C কমে গেল।
তাহলে এই যে টু সি বলতে এখানে 4C 2C হয়ে গেছে, হ্যাঁ। তারপরে পরবর্তীতে গ্যামেট হয়ে যাবে, এবং গ্যামেট যখন হচ্ছে, সরি এটা 2C হবে না, এটা হচ্ছে 4C, এটা হচ্ছে 4C, তার মানে এটা হচ্ছে সি 1C হয়ে যাবে, এখানে 4টে আছে, তাহলে 4C 1C হবে। একটা হচ্ছে NC, তাহলে এরকম আরেকটা NC, মেল আর ফিমেল যুক্ত হয়ে তৈরি করবে কি 2N 2C। আমি ডায়াগ্রামটা পরে দেখাবো, খুব সব ক্লিয়ার হয়ে যাবে। মেটাফেজ 2, at this stage chromosomes align at the equator থাকবে, microtubules from opposite poles of the spindle get attached to the kinetochore of sister chromatid। যেটা বলেছিলাম যে মেটাফেজ 2-তে অবস্থান করবে, মেটাফেজ প্লেট যদি হয় এই দুপাশে অবস্থান করবে এবং এদিক দিয়ে একটা সেট চলে যাবে, এদিকে একটা সেট চলে যাবে। অ্যানাফেজ 2, it begins with the সাইমultaneous স্প্লিটিং অফ সেন্টোমিয়ার, এই সেন্টোমিয়ারটা এখানে ভাঙলো, অফ ইচ ক্রোমোজোম, তো ভাঙলে কী হবে, ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যাবে, হুইচ ওয়াজ হোল্ডিং দ্য সিস্টার ক্রোমাটিডস অ্যালাউজ দেম মুভ টুয়ার্ডস দ্য অপোজিট পোলে চলে যাবে বাই শর্টেনিং অফ মাইক্রোটিউবুলস অফ কাইনেটোকোর। তার মানে দুই মেরুতে হাফ পরিমাণে চলে গেল। তাহলে এখানে আমরা দেখলেই বুঝতে পারছি, তাহলে এই যে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম নিয়েছিলাম আমরা, ওটা যা নিয়েছিলাম তার হাফ এসে গেছে, তার অর্ধেক এসে গেছে। এখানে কোনো লেভেলিং নেই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কী কী লেভেল হবে। এগুলো এনসিটি ডায়াগ্রাম, খবরদার ভুল যেন না হয়। মেটাফেজ, আগের মেটাফেজ আর মেটাফেজ 2 এর মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ইকুইটোরিয়ালে সেন্টোমিয়ার অবস্থান করেছে, তাহলে দুটো হাফ হয়ে গেছে এখানে এসে অ্যানাফেজ 2-তে এসে। টেলোফেজ 2, meiosis end with telophase 2 in which two groups of chromosomes once again get enclosed by nuclear envelope, আবার আবরণ সৃষ্টি হয়ে যাবে, সাইটোকাইনেসিস ফলো, তারপর সাইটোকাইনেসিস ফর্মেশন অফ টেট্রাডস অফ সেল, তাহলে ফর্মেশন করবে কি 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি করবে, 4 হ্যাপ্লয়েড সেল তৈরি করবে, 4টে কোনোটা মিল নেই কোনোটার সঙ্গে। এই ডায়াগ্রামটাকে যদি বোঝো তাহলে কিন্তু তোমার সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমি এরকম একটা ডায়াগ্রাম মাইটোসিসের জন্য আমি পেয়েছি, সেটা আমি দিয়ে দেবো পরে। এটা ভালো করে বোঝো, দেখো এটা G1, এটা হচ্ছে G1 ফেজ, এটা S ফেজ, ঠিক আছে। এই G1-এ কী আছে ইন্টারফেজে 2C 2N, যেই এস পেজ আসলো তখন কী হলো 2C, তাহলে 2C দুটো হলো ইন্টু 2 = 4C হয়ে গেল, কিন্তু 2N থাকলো। ক্লিয়ার? তাহলে এখানেও সেই 4C 2N প্রোফেজ 1-এ, মেটাফেজ 1-এও 4C 2N, দেখো যা বলছি মিলে যাচ্ছে তো। অ্যানাফেজ 1-এ যেহেতু ভাগ হয়ে গেল, এনটা ভাগ হলো, তাহলে কি হলো, এদিকে 2C গেল, এদিকে 2C গেল, এদিকে N গেল, এদিকে N গেল, মিলল? তাহলে এই যে টেলোফেজ 1-এও সেই একই ঘটনা ঘটবে, 2C, এটাতেও 2CN, এটাতেও আসবে 2CN। তারপর প্রোফেজ 2, টেলোফেজ 1-এর পরে সাইটোকাইনেসিস হয়েছে, যাই হোক সেটা আমরা ধরছি না। প্রোফেজ 2-তে তো সেম অবস্থা থাকবে, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, তাহলে 2CN, এটাও 2CN। নেক্সট মেটাফেজে কী হলো, মেটাফেজেও কোনো রকম পরিবর্তন তো হওয়ার কথা না, কারণ এখানে তো আমার ভাগ হয়নি, তাহলে এও 2, আমি মাঝখানে লিখি 2C এবং N থাকবে। এবার অ্যানাফেজ যখন হচ্ছে, ভালো করে বোঝো, তাহলে N তো ঠিক আছে, তাহলে N এবার হাফ হয়ে যাচ্ছে, এখান থেকে হাফ করে দিচ্ছে, তাহলে কি হবে, এখানে CN আর হচ্ছে এটাও CN, এটাও CN, এটাও CN,
ঠিক আছে, সব CN, তাহলে এটাও সি 1C1N আর কি, 1C1N 1C1N 1C1N, এটাও 1C1N। তাহলে এখান থেকে যখন এটা হচ্ছে প্রত্যেকটাই হবে 1C1N, প্রত্যেকটা তাই হবে। কিন্তু এখানে যদি আরেকটা 1C1 যদি আসে, 1C1N যদি যুক্ত হয় তবেই জাইগোট ফর্মেশন করবে, তখনই হবে 2C2N, এই 2C2N এখানে। ক্লিয়ার? এই জায়গাটা যদি তুমি ঠিকঠাক বোঝো, ডায়াগ্রামের কালারেশন সব কিছু ঠিকঠাক করে বুঝে নাও, এটা তুমি যখন নোটটা যখন তুমি প্রিন্ট করবে তখন কিন্তু ভালো বুঝতে পারবে না, কিন্তু পড়ার সময় তোমার এটাকে পুরো সামনে রেখে পড়বে, অনেক সুবিধা হবে। সিগনিফিকেন্স কী তাৎপর্য আছে, সিগনিফিকেন্স আমরা পড়ে এসেছি অনেক থেকে, আমরা জানি, তবু একটু দেখে নিই, আমরা পারবো সবাই মোটামুটি। মেয়োসিস ইজ দ্য মেকানিজম বাই হুইচ, কী বলছে, কনজারভেশন অফ specific chromosome number of each species is achieved across generation in sexual reproducing organism। বলছে যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে তারা জেনারেশন আফটার জেনারেশন ক্রোমোজোম নাম্বার ধ্রুবক রাখতে পারে। কেন রাখতে পারবে না? কারণ রিডাকশন ডিভিশন ঘটে বলেই 2N থেকে N হয়, আবার এই N+N ফার্টিলাইজেশনের মাধ্যমে আবার 2N হয়। তাহলে এই 2Nটা যদি এটার থেকেই যদি গ্যামেট তৈরি হতো তাহলে কিন্তু কনজারভেশন অফ স্পেসিফিক ক্রোমোজোম নাম্বার কোনোদিন থাকতে পারতো না। নেক্সট কি বলছে, ইভেন দো দ্য প্রসেস পারসে, এটা হচ্ছে একটা ওয়ার্ড যেটা হচ্ছে কি বলবো, আমি লিখে দিয়েছি ইংলিশ মানে বাংলাটাকে, জন্মগতভাবে বা সহজাতভাবে, পার্সে কথার অর্থটাই তাই, পার্সে, যদিও এরা প্যারাডক্সিক্যালি পরপর বাড়া উচিত ছিল কিন্তু তা হয় না। রেজাল্ট দ্য রিডাকশন অফ ক্রোমোজোম নাম্বার বাই হাফ, যেহেতু হাফ হয়ে যায় সেই জন্যই কনজারভেশন অফ ক্রোমোজোম নাম্বার রিমেইন স্পেসিফিক ইন ইচ স্পিসিস। ইট অলসো ইনক্রিজ দ্য জেনেটিক ভ্যারিয়েবিলিটি, এটা হয় বলে জেনেটিক ভেরিয়েবিলিটি আসে, যার জন্য ভেরিয়েবিলিটি আসে বলেই মিউটেশন হয়। এবং মিউটেশনটা আলাদার জন্য হয়, মিউটেশন অবশ্য এর মাধ্যমে বুঝতে পারে জিন ভেরিয়েবিলিটির মধ্যে, ওটা মিউটেশনের আকস্মিক পরিবর্তন। ইনক্রিজ করছে কি, জিন ভেরিয়েবিলিটি হচ্ছে, যার জন্য পপুলেশন অফ অর্গানিজম ওয়ান জেনারেশন থেকে পরের জেনারেশনে জিন ভেরিয়েবিলিটি যাচ্ছে। ভ্যারিয়েশনস আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ, এই ভেরিয়েশন আছে বলেই, ভেদ বা প্রকরণ আছে বলেই এভলিউশনে এর গুরুত্ব আছে, সেই জন্য মেয়োটিক সেল ডিভিশনের গুরুত্ব অপরিসীম, যার জন্য অনুন্নত শ্রেণী থেকে উন্নত যে শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হয়েছে তার ভেরিয়েশন হচ্ছে তার মূল বৈশিষ্ট্য, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বলেই ভেরিয়েশন আসে, কোথায় না ক্রসিং ওভার হয়, এবং ক্রসিং ওভার হয়ে জিন রিকম্বিনেশন ঘটে, সেই জন্য এর গুরুত্ব অপরিসীম। এবার একটু বাইরে যাব, এনসিইআরটির বাইরে, যেটা হচ্ছে নিটের বাইরে। মায়োসিস 3 টাইপসের হতে পারে। জাইগোটিক, এটা আমরা আবার অন্য জায়গাও পড়বো। জাইগোটিক মায়োসিস মানে কি, জাইগোট ফরমেশনের পরে জাইগোট, মানে লাইফে একটা সময় হচ্ছে 2N আর বাকি সব হচ্ছে N, হ্যাপ্লয়েড। কোনো সময় কিন্তু ডিপ্লয়েড স্টেজ আসে না, তাকেই বলে, এগুলো একদম উন্নত প্রাণী, এদের হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, সারা লাইফ সাইকেলটাই হ্যাপ্লন্টিক H, আর ডিপ্লন্টিক হচ্ছে সামান্য একটু, জাইগোট হয়েই রিডাকশন ডিভিশন হয়, যার জন্য এদের ক্ষেত্রে পাওয়া যায় না। এই জাইগোটগুলো খুব ওল্ডেস্ট মেথড এটা, এবং এটা অনুন্নত উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে এগুলো দেখতে পায়। কোনো দিন এমব্রায়ো সৃষ্টি হবে না এদের ক্ষেত্রে, কখনোই এমব্রায়ো সৃষ্টি হবে না, কারণ জাইগোট ডিভিশনই করতে পারে না, মাইটোসিস ডিভিশন করার সুযোগ পায় না। নেক্সট হচ্ছে স্পোরিক। স্পোরিক হচ্ছে মেনলি প্ল্যান্টের মধ্যে দেখতে পাই, মেগাস্পোর ক্ষেত্রে দেখতে পাই, এটা একটু পড়ে নেবে। এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, হ্যাপ্লো ডিপ্লোম্যান্টিক লাইফ সাইকেল দেখতে পাই। এদের ক্ষেত্রে বাইসেক্সুয়াল হয় আর ইউনিসেক্সুয়াল যাই হোক না কেন, মাইটোসিস প্রক্রিয়ায় মাইক্রোস্পোর
মেগাস্পোর তৈরি করে এবং সেইটা মাইটোসিস প্রক্রিয়া মেল গ্যামেট ফিমেল গ্যামেট, যেটা বলেছিলাম যে দেখো এইখানেই প্রমাণ হচ্ছে যে মাইটোসিস এন ডিভিশন প্লান্টের ক্ষেত্রে হয়, অ্যানিমেলের ক্ষেত্রে হয় না, দেখেছো এখানে তার প্রমাণ। এবং তারপর ফার্টিলাইজেশন করবে, জাইগোট হবে, জাইগোট এবার কী করবে, মাইটোসিস প্রক্রিয়া ভ্রূণ করবে, বড় হবে আস্তে আস্তে, সব 2n। সেই জন্য এটাকে বলে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক বা হ্যাপ্লোবায়োন্টিক। আর গ্যামেটিক মাইটোসিস অ্যাডভান্স, মোস্ট অ্যাডভান্স, এদের ক্ষেত্রে খুব অল্পক্ষণের জন্য তোমার হচ্ছে গ্যামেট বা স্পার্ম তৈরি, যেমন মানুষের ক্ষেত্রে বা একটা আম গাছের ক্ষেত্রে, টোটালটাই থাকে হচ্ছে তোমার হচ্ছে ডিপ্লয়েড স্টেজ। আর শুধুমাত্র গ্যামেট ফর্মেশনের সময় এই মেয়োসিসটা হয়, যার জন্য একে বলা হয় গ্যামেটিক মেয়োসিস। লেখাগুলো একটু পড়ে নিও। আমি দুটো এমসিকিউ দিয়েছি এখানে। এমসিকিউ সেল ডিভিশন, ইফ 40 স্পারমাটোজোয়া আর প্রেজেন্ট ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্রাইমারি স্পারমাটোসাইট। আমরা জানি প্রাইমারি স্পারমাটোসাইট যদি একটা হয় তার থেকে 4টে হয় হচ্ছে স্পারমাটোজোয়া, আর একটার থেকে 2টো হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেখান থেকে আবার 4টে হয়। সেই জন্য এখানে বলেছে স্পারমাটোজোয়া 40, তাহলে 4 ভাগের 1 ভাগ 10টা হতে হবে। ইফ দ্য প্রাইমারি স্পারমাটোসাইট যদি 20টা হয়, ক্যালকুলেট দ্য সেকেন্ডারি স্পারমাটোসাইট, তাহলে এই 20টার থেকে হবে কত, 40টা, 40টার থেকে হবে হচ্ছে 80টা হয়ে যাবে স্পারমাটোসাইটস। এই ডায়াগ্রামটা তোমাকে অনেক কিছু সাহায্য করবে। মেয়োসিস 1 এবং মেয়োসিস 2 ডায়াগ্রামগুলো বোঝার চেষ্টা করো, খুব সুন্দরভাবে কালেকশন করে দেওয়া ডায়াগ্রামগুলো, খুব দরকারি ডায়াগ্রাম, একবার দেখবে ভালো করে। এই ডায়াগ্রামটাও দেখবে, এই ডায়াগ্রামটার মধ্যে অনেক কিছু বলে দেওয়া আছে, যেগুলো কোথায় কীভাবে হচ্ছে প্যাকাইটিন ডিপ্লোইডিন ডায়াগনোসিসের মাধ্যমে হচ্ছে, এবং ক্রসিং ওভার কীভাবে ঘটে সেটাও দেখানো হয়েছে।